This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ দিনভর আমাদের নজর থাকবে রাজ্যের বাইরে, কারণ একদিকে যখন রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল আজ, তেমনি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড যা দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে, এই দুটি রাজ্যে একেবারে বিধানসভা নির্বাচনের ফল আজ। অর্থাৎ ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে কারা বসতে চলেছে মসনদে, সেই ফলাফল আজই প্রকাশিত হবে। এই রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সহ এর দেশের মোট ৪৭টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, এবং বিধানসভা উপনির্বাচনে এই রাজ্যগুলির প্রত্যেকটি কেন্দ্রের দিকেও আমাদের নজর থাকবে। কিন্তু মোটের ওপর সার্বিকভাবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর রাখব এই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে এবং মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ফলাফলের দিকে। যদিও আমরা যদি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের দিকে প্রথমে নজর রাখি, সেখানে দেখব যে ইতিমধ্যেই এনডিএ অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন জোটকেই এগিয়ে রেখেছে প্রত্যেকটি এক্সিট পোল এবং জনমত সমীক্ষা, কিন্তু সেখানে তারা এগিয়ে রেখেছে বিজেপি বা এনডিএ নেতৃত্বাধীন সরকারকেই। এখন দেখার ঠিক কি হয়। মহারাষ্ট্রে ওর্লিতে অত্যন্ত হাই ভোল্টেজ লড়াই, আদিত্য ঠাকরে শিবসেনা ইউবিটি অর্থাৎ উদ্ধব ঠাকরে শিবিরের আদিত্য ঠাকরে দাঁড়িয়েছেন ওর্লি থেকে। মহারাষ্ট্রের ওর্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এছাড়াও মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির দিকে যদি আমরা নজর রাখি, দেখব বারামতি। মহারাষ্ট্রে বারামতি বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অজিত পাওয়ার এখানে দাঁড়িয়েছেন। আমরা জানি যে কাকা ভাইপোর লড়াই কিন্তু মহারাষ্ট্রের দীর্ঘ টানাপোড়েনের কারণ। এনসিপি ভেঙেছে এবং শরদ পাওয়ার অজিত পাওয়ার দু ভাগে ভাগ হয়েছে। ভাইপো এনডিএ শিবিরে থাকলেও অজিত পাওয়ার এনডিএ শিবিরে থাকলেও শরদ পাওয়ার কিন্তু হাত ছাড়েনি কংগ্রেসের। এবং এরই পাশাপাশি ঝাড়খণ্ডেও যদি আমরা নজর রাখি, বাবুলাল মারান্ডি বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন ধনওয়ার বিধানসভা কেন্দ্র থেকে। এই ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বেশ কয়েকটি হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে। ঝাড়খণ্ডের চম্পাই সোরেন কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী, সেই চম্পাই সোরেন বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন সারাইকেলা বিধানসভা কেন্দ্র থেকে। আমরা সরাসরি এই মুহূর্তে নিউজ রুমে চলে যাব। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র নিয়ে আমরা শুরুতে আলোচনা করব, তারপর এই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল তো আছেই। আমরা প্রথমেই নজর রাখবো ঝাড়খণ্ড রাজ্যের দিকে। ঝাড়খণ্ড রাজ্যে ঠিক কি হতে চলেছে, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ঝাড়খণ্ড এমন একটি রাজ্য, আমরা ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চাকে সরকার গঠন করতে দেখলাম, মুখ্যমন্ত্রীকে কয়লা কাণ্ডে গ্রেপ্তার হতে দেখলাম, ষড়যন্ত্রের অভিযোগ আনতে দেখলাম, চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী হতে দেখলাম। ঝাড়খণ্ড কিন্তু একটা দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। এবার ফের ঝাড়খণ্ডবাসী ভোট দিয়েছে। ইঙ্গিত কি এখনো পর্যন্ত, যদিও একেবারে সাত সকাল, এখনো পর্যন্ত ছবিটা কেমন আসছে তোমার কাছে? দেখো, আগে বলি, ভোট গণনা পর্ব শুরু হতে এখনো প্রায় 1 ঘন্টা বাকি, কিন্তু ঝাড়খণ্ডে অনেকগুলো সমীকরণ কাজ করছে। স্মৃতি, যে প্রশ্ন দিয়ে তুমি শুরু করলে সেই সূত্র ধরেই বলি যে হেমন্ত সোরেন তার জেলে যাওয়া, এবং এই যে জেলে যাওয়া সেটা কি তার জীবনে কালি, তার রাজনৈতিক জীবনে কলঙ্কমূলক অধ্যায়, বা ঝাড়খণ্ডবাসীর কাছে এই অধ্যায়টা কলঙ্ক অধ্যায় বলে চিহ্নিত থাকবে, নাকি জেল থেকে বেরোনোর পর আবার যেভাবে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার হাল ধরেছেন হেমন্ত সোরেন, এবং হেমন্ত সোরেন কি পারবেন সহানুভূতির ভোটে জিতে আসতে? ফলে তার এই জেল যাপন তার জীবনে কালিমা, নাকি তার জীবনে সহানুভূতির আশীর্বাদ হয়ে ফিরবে, সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ঝাড়খণ্ডের মাটি বারে বারে তপ্ত হয়েছে জাতপাতের লড়াই নিয়ে। ঝাড়খণ্ডের মাটি বারে বারে তপ্ত হয়েছে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদেরকে নিয়ে। ঝাড়খণ্ডের মাটি বারবার একেবারে আন্দোলনের মাটি হয়ে উঠেছে, এর আগেও আমরা দেখেছি। এবং হেমন্ত সোরেন সে ফলে একটা ভূমিপুত্র ফ্যাক্টর, এবং দীর্ঘ সময় তিনি ঝাড়খণ্ডের রাজনীতিকে, সেই আবর্তকে নিজে হাতে নিয়ন্ত্রণ করে এসেছেন। তিনি হয়তো কস্মিনকালেও কখনো ভাবেননি যে কয়লা কাণ্ডের জন্য তাকে জেলে যেতে হবে, এবং জেল যাপন করেছিলেন, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন। চম্পাই সোরেন, যাকে আমরা দেখলাম পরবর্তীকালে ঝাড়খণ্ডের মুখ হয়ে উঠে এলেন, তার পেছনে বিজেপির একটা বিরাট সমর্থন। এই চম্পাই সোরেন কিন্তু একটা সময় হেমন্ত সোরেনের খুব কাছের ছিলেন। ফলে এটাও জেল যাপনকালে বা জেল যাত্রাকালে হেমন্ত সোরেন দেখলেন কাছের লোক কিভাবে অচেনা হয়ে উঠল।
স্মৃতি, আমাদের বাস্তবিক জীবনেও আমরা অনেক মানুষকে এরকম দেখি যে পরিচিত লোক হঠাৎ অপরিচিত হয়ে ওঠা, ফলে সেই জেল যাপনের মধ্যেও মর্মে মর্মে উপলব্ধি করেছেন তার বিশ্বস্ত 12 জন নেতা কিভাবে শিবির বদল করলেন, কিভাবে তারা ভারতীয় জনতা পার্টিতে চলে গেলেন। ফলে সেখানে এবারের এই সমীকরণে কিন্তু শুধুমাত্র হেমন্ত সোরেনের দিকে নজর নয় যে সহানুভূতির ভোট তিনি পেলেন কি পেলেন না, ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের বুকে কতটা দাপিয়ে বেড়াতে পারলো সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু আবার বলবো, হেমন্ত সোরেনের বিশ্বস্ত 12 জন নেতা যারা একেবারে শুরু থেকে হেমন্ত সোরেনের সঙ্গে ছিলেন তারা কিন্তু দলত্যাগ করে বিজেপিতে চলে গিয়েছেন, ফলে সেটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় যে বিষয়, এই ঝাড়খণ্ডের মাটিতে এবারে নির্বাচনী লড়াই ছিল কিন্তু হেমন্ত বনাম হেমন্ত, অর্থাৎ হেমন্ত সোরেন বনাম হেমন্ত বিশ্ব শর্মা, যাকে বিজেপি একেবারে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছিল যে ঝাড়খণ্ড এবার জনমুক্তি মোর্চার কাছে থাকবে না, এবং পরিষ্কার ঝাড়খণ্ডের এই আদিবাসী সম্প্রদায়ের নেতা হেমন্ত সোরেনকে কালিমালিপ্ত করতে হবে এবং তার দুর্নীতিকে ইস্যু করতে হবে। সেই ইস্যু করে সেখানে যাতে ভারতীয় জনতা পার্টি তাদের উত্থানের ইতিহাস রচনা করতে পারে, সেই কাজ দিয়েই হেমন্ত বিশ্ব শর্মাকে পাঠানো হয়েছিল। ফলে হেমন্ত বিশ্ব শর্মা কতটা কাজ করতে পারলেন এবং বিজেপি মানুষের মনে কতটা দাগ কাটতে পারলো, আর 1 ঘন্টার মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে যে ঝাড়খণ্ডবাসী কোন দিকে রায় দিয়েছেন। স্মৃতি, একদম। এবং এরই পাশাপাশি সুচারু আমরা যদি মহারাষ্ট্রের দিকেও নজর রাখি, মহারাষ্ট্রেও কিন্তু আমরা কাকা ভাইপোকে আলাদা হতে দেখলাম, মহারাষ্ট্রে আমরা শিবসেনাকে ভাঙতে দেখলাম, যে চেনা ছবি তুমি বলছিলে যে চেনা মানুষও অচেনা হতে দেখলাম। তো সব মিলিয়ে মহারাষ্ট্রে কোন কোন সমীকরণ এখনো পর্যন্ত কাজ করছে? একদম ঝাড়খণ্ডের মতনই মহারাষ্ট্রের ক্ষেত্রেও একটা অন্য সমীকরণ কাজ করছে, এবং সেখানে এতগুলো দলের বিরুদ্ধে একই দলের মধ্যে উপদলীয় কার্যকলাপ। তোমায় প্রথমে বলি, শরদ পাওয়ার অজিত পাওয়ার সম্পর্কে কি, সম্পর্কে তারা কাকা ভাইপো। ইতিমধ্যেই অজিত পাওয়ার কার্যত দেখিয়ে দিয়েছেন তার পাওয়ার, কারণ ঘড়ি চিহ্নটাই এখন শরদ পাওয়ারের নেই। ফলে কে প্রকৃত এনসিপি, কে মহারাষ্ট্রের মাটিতে তার রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, কাকা ভাইপোর মধ্যে সেই টাসেল চলছে। ফলে বারামতি থেকে অজিত পাওয়ার শুধু জিতলে হবে না, তার দল সে কতটা রিয়্যাক্ট করতে পারলো এবং শরদ পাওয়ারকে কতটা ব্যাকফুটে ঠেলে দিতে পারলো, এটা খুব মানে একটা নির্ণায়ক ভোট বলা যেতে পারে। কারণ এখানে যদি অজিত পাওয়ার বেশি আসন পেয়ে যান, শরদ পাওয়ার এবং তার দল পরাস্ত হয়, তাহলে রাজনৈতিক কেরিয়ারটাই শরদ পাওয়ারের শেষ হয়ে যাবে। এবং অন্যদিকে যদি শরদ পাওয়ার এই অবস্থাতেও এত বয়সকালেও ভাইপোকে পরাজিত করেন এবং তিনি বুঝিয়ে দেন যে তিনিই প্রকৃত এনসিপি, তাহলে কিন্তু অজিত পাওয়ারেরও কেরিয়ার শেষের পথে হবে। ফলে কাকা ভাইপোর একটা এই দ্বৈরথ, একটা শক্তির লড়াই, কার কাছে বেশি সমর্থন আছে সেটা বোঝানোর লড়াই। মহারাষ্ট্রের মানুষ ভোট দিয়েছেন, আজকে তার প্রমাণ হবে। অন্যদিকে তুমি যদি দেখো শিবসেনা বনাম শিবসেনা, সেখানেও তো একটা মানে বড় লড়াই বলতে পারো। একদিকে একনাথ শিন্ডে, আবার একদিকে বাল ঠাকরের নাতি উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে, যিনি মুম্বাইয়ের ওর্লি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তার জয়ের ব্যাপারে নিশ্চিত। তিনি বলেছেন যে 15 থেকে 40,000 ভোটে তিনি জিতবেন, কিন্তু তিনি মনে মনে যে চিন্তায় রয়েছেন সেটা হচ্ছে দাদু আর বাবার সম্মানটা তিনি রাখতে পারবেন তো। শিবসেনার যে পুরনো টিম, পুরনো যে দাপট, অর্থাৎ উদ্ধব ঠাকরের পন্থীরা, বাল ঠাকরের পন্থীরা, তারা আদিত্য ঠাকরের সঙ্গে রয়েছে তো, মানে সেই শিবসেনাই ক্ষমতায় আসবে তো। এইটা নিয়ে কিন্তু তিনি নিজেও এখনও যথেষ্ট সংশয়ে রয়েছেন। তার জনপ্রিয়তা, ওই রকম একটা দারুণ চেহারার ছেলে, ঝকঝক করছে তরুণ তুর্কি নেতা, কিন্তু বিষয়টা হচ্ছে তাতে করে কিন্তু তিনি বাজিমাত করতে পারবেন তো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্মৃতি। এবং মহারাষ্ট্রের রাজনীতিতে শিবসেনা বনাম শিবসেনার লড়াই একটা গুরুত্বপূর্ণ, নাকি সেখানে বিরোধী হিসেবে একটা অন্য কোনো হাওয়া জুটতে চলেছে। কারণ এমনিতেই বিজেপির একটা উস্কানি রয়েছে, সামনে থেকে একনাথ শিন্ডে রয়েছেন, ফলে একনাথ শিন্ডে একটা ফ্যাক্টর। এবং মহারাষ্ট্রের রাজনীতিতে বিরাট কোনো রাজনৈতিক পরিবর্তন হয় কিনা সেটা দেখার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মহারাষ্ট্রের রাজনীতির আবর্ত যদি দেখো, সেখানে প্রচুর সেলিব্রিটি, তারকা, চলচ্চিত্র নির্মাতা, ক্রিকেটার, একটা এই রাজ্যটা বলতে পারো বিশিষ্ট ব্যক্তিত্বে ভরা। ফলে সেখানে দাঁড়িয়ে সমাজের বিদগ্ধ মানুষজন, সেখানে দাঁড়িয়ে আবার তুমি যদি মুম্বাইয়ের ওর্লি ছাড়াও অন্যান্য যে মানে জায়গাগুলোতে যাও, বস্তি এরিয়া, সেই সমস্ত এলাকার ভোটাররা কোন দিকে ভোট দিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং চিত্তাকর্ষক লড়াই দেখার হবে যে শিবসেনা বনাম শিবসেনার লড়াইয়ে কে বাজিমাত করলো
আর কাকা ভাইপোর লড়াই কে বাজিমাত করলো, তাই আমাদের নজর রাখতে হবে। আশা করা যাচ্ছে স্মৃতি 9:30 10টা থেকে প্রাথমিক ট্রেন্ড আসছে শুরু করবে। একদম, আমাদের তো সেদিকে নজর রাখতেই হবে। বিধানসভা নির্বাচন যেমন দুটি রাজ্যে রয়েছে, এই রাজ্যে 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন সুচারু। এছাড়াও আমরা কেরল রাজ্যকে কিন্তু ভুলে যেতে পারি না, কারণ কংগ্রেসের এখানে আজকে একটা দারুণ লড়াই চলছে এবং 3.5 লক্ষেরও বেশি ভোটে ভাই যেখানে জয়ী হয়েছিল সেখানে দিদি কি সম্মান রাখতে পারবে কংগ্রেসের কাছে? এটাও তো একটা বড় চ্যালেঞ্জ। যদিও ওয়ানার একেবারে কংগ্রেসের শক্ত ঘাঁটি, রাহুল গান্ধী সেখানে রাজনৈতিক জমি তৈরি করে রেখেছে, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী সেখানে কতটা সফল হতে পারবে? আর সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন কোন সমীকরণ ছিল ভোটের আগে? না দেখো, ওটা একদম কংগ্রেসের কাছে ডিভিডেন্ড, কংগ্রেসের কাছে ওটা একদম অক্সিজেন নেওয়ার জায়গা এবং ওয়েনাডের মতো জায়গা। ওয়েনাডের মানুষ বারে বারে আশীর্বাদ করেছেন রাহুল গান্ধীকে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে সবসময় লুপ লাইন তৈরি করে রাখতো রাহুল গান্ধী, সবসময় দুটো কেন্দ্র থেকে লড়া তার, বা অনেক সময় তিনি এই ধরনের ট্যাকটিক্স খেলতেন, রাজনীতিতে তিনি রিজেক্টেড, অনেকেই বলেছেন। কিন্তু ওয়েনাডের মানুষ কখনো রাহুল গান্ধীর পাশ থেকে বা ওই হাত চিহ্নের পাশ থেকে সরে যায়নি। ফলে এক্ষেত্রে দিদিকে নিশ্চয়ই ভাই একটা অক্সিজেন দিয়ে গেছে এবং সেই অক্সিজেনে কত বড় ব্যবধানে তিনি জেতেন সেটা দেখার। সেটা যে কংগ্রেসের কাছেই যাবে, বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংবাদ সংস্থা বিভিন্ন এজেন্সির সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওয়েনাডে কিন্তু কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। ব্যবধানটা রাহুল গান্ধীর থেকে কতটা বাড়াতে পারলেন দিদি সেটা দেখার। একদম, আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। আমরা আবারও একটু পরে কথা বলবো তোমার সঙ্গে।